মিতুলের হক চুকিয়ে যেতে হলো। ইস, কথাটা বলেও ঝামেলায় পড়ে গেল। এখন কি বলবে, কার কথা বলবে? মিতুল ভুলেও জোহানের নাম মুখে আনলো না, বলল ফ্রেডি বলেছে। জাইনের ভ্রু কুচকে গেল। ফ্রেডি? মিতুল দ্রুত মাথা নেড়ে সায় দিল, কিন্তু ওর মনে সংশয় হচ্ছে। এভাবে মিথ্যে বলা কি ঠিক হলো? জাইন যদি ব্যাপারে ফ্রেডির কাছে কিছু জানতে চায়? জাইন খানিক গম্ভীরভাবে কিছু না ভাবল, তারপর বলল, হ্যাঁ, ছিল দুটো রিলেশন, তা অনেক আগের আর খুবই অল্প সময়ের জন্য। যখন বুঝতে পেরেছিলাম এসব রিলেশন গার্লফ্রেন্ড সময় নষ্টের একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়, তখন ব্রেকআপ করেছিলাম। ও তাই, তুমি ব্রেকআপ করেছিলে? মিতুলের কথায় জাইন থমকে গেল। ফ্রেডি কি দুটো গার্লফ্রেন্ড ছিল? এর পাশাপাশি ওর গার্লফ্রেন্ডরা নিজ থেকে ব্রেকআপ করে চলে গিয়েছিল সেটাও বলে দিয়েছে? জাইন আমতা করে বলল, না মানে একটা ব্রেকআপ আমি করেছিলাম আর একটা আমার ফার্স্ট গার্লফ্রেন্ড। মিতুল এটুকু বলেই থেমে গেল। জাইনের সাথে এই নিয়ে আর এক কথা বাড়াতে ইচ্ছে করছে না। মিতুলরা ডিনার শেষে এখন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পথে। মিতুল দুঃস্বপ্নেও ভাবেনি যে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পথে ওর কার্লের সাথে দেখা হয়ে যাবে। কার্লের সামনাসামনি পড়তে মিতুল থমকে দাঁড়ালো। কার্লের সাথে চোখাচোখি হতেই ভেতরটা অজানা কারণেই দুলে উঠল ওর। মিতুল কার্লের পাশে নজর দিল। অলিভার দাঁড়িয়ে কার্লের সাথে। অলিভারের দিকে তাকাতেই অলিভারের হাসি মুখে বলল, হাই রাবা। মিতুলের মনে হলো রাবা ডাক্তার মতো তিক্ত আর কিছু নেই এই পৃথিবীতে। মিতুলের সাথে অপরিচিত জাইনকে দেখে কার্ল জিজ্ঞেস করল, হো ইজ হি? মিতুল যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করে নিয়েছে, বলল, ও, হি ইজ জায়ন আহমেদ। কার্ল একটু মনে করার চেষ্টা করে বলল, ও জাইন, জোহানের বিগ ব্রো। বিষয়ে জাইনের ভ্রু জোড়া একেবারে কুঁচকে গেছে। কারা এরা? জাইন মিতুলকে প্রশ্ন করল। এরা কারা? কিভাবে চেনো তুমি এদের? মিতুল পরিচয় করিয়ে দিল। ও হ্যালো কার্ল, আমার ফ্রেন্ড, আর এ হলো ওর ওয়াইফ আলিবার। জাইনের যদিও ভালো লাগেনি কার্ল এবং অলিভারকে, তবুও হাসার চেষ্টা করে হাই জানালো। মিতুল বলল, একটা রেস্টুরেন্টে কার্লের সাথে আমার দেখা হয়েছিল, ও সেখানকার স্টাফ, তো সেই থেকে দেখাই পরিচয়, বন্ধুত্ব। মিতুল চাইছিল সংক্ষেপে কথাবার্তা শেষ করে দ্রুত কেটে পড়বে কার্লের সামনে থেকে, কিন্তু কার্ল যেতে দিল না। জোরাজুরি করে ওদের একটা টেবিলে এনে বসালো। জাহানের মোটেই ভালো লাগছে না এরকম অপরিচিত মানুষজনের সাথে একসাথে বসতে, তবুও ধৈর্য ধরে বসলো। কার্ল মিতুলকে ডেকে নিয়ে গেল ওপাশে আলাদাভাবে কথা বলার জন্য। মিতুলের মোটেই এরকম করে কথা বলতে ইচ্ছে করছিল না কার্লের সাথে, কিন্তু না এসে কোনো উপায় ছিল না। কার্ল প্রথমেই বলল, এটা কিন্তু আমি আগেই ধারণা করেছিলাম। মিতুল অবাক হয়ে বলল, কি? এই যে তুমি এবং জোহান খুব শীঘ্রই রিলেশনে জড়িয়ে যাবে সেটা। মিতুল বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। কার্ল কিভাবে জানলো ও এবং জোহান রিলেশনশিপে আছে? ও প্রশ্নটা করেই ফেলল। তুমি কিভাবে জানলে আমি আর জোহান রিলেশনে আছি? জোহান গত পরশুদিন আমার সাথে দেখা করে বলেছে এটা। কেন, তুমি জানতে না ও আমার সাথে দেখা করেছে? মিতুল জানতো, কেউ তো জানার ধারে কাছেও ছিল না। জোহান ওকে না জানিয়ে কিভাবে কার্লকে বলে দিল ওটা? এটা কেন বেছে বেছে কার্লকেই বলতে হবে? শত হলেও কার্ল তোর প্রথম ভালো লাগা ছিল। জোহানের প্রতি একটু রাগ হলো মিতুলের। কার্ল বলল, কংগ্রাচুলেশন, আমি খুব খুশি হয়েছি। তোমাদের বিয়ে দেখার জন্য অপেক্ষায় থাকবো আমি। মিতুলের অস্বস্তি হচ্ছে। কার্লের সামনে ঠিক স্বাভাবিক থাকতে পারছে না। ও একটু হাসার চেষ্টা করে ধন্যবাদ জানালো আর মনে মনে শুকরিয়া আদায় করলো। ভাগ্যিস কার্ল আলাদা করে ডেকে এনে এসব কথা বলল। জাইনের সামনে যদি এসব কথা হতো বা বলতো তাহলে না, আর ভাবতেই পারছে না ও। কার্ল এবং অলিভারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে বাড়ি ফিরল জাইন এবং মিতুল। রুমে এসে শাড়ি পাল্টে মুখের মেকআপ তুলে ফ্রেশ হলো মিতুল। তারপর একটু নিচে যাবে বলে বের হলো রুম থেকে। জাইনের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থেমে গেল। ভেতর থেকে একটু রাগী গলার আওয়াজ শোনা যাচ্ছে। মিতুলের ভেতরটা অজানা ভয়ের আশঙ্কায় কেঁপে উঠল। ও কান পাতল দরজায়। জাইনের কথা শুনে মনে হলো ফ্রেডির সাথে কথা বলছে। মিতুল কথা বলার বিষয়টাও ধরতে পারল। ডিনারের সময় ও যে ফ্রেডির নামে মিথ্যে বলেছিল সেটা নিয়ে কথা বলছে জাইন। মিতুল ভয়ে ভয়ে ঢুকিল। জাইনের সব কথা শুনে ফ্রেডি ফোনের ও প্রান্ত থেকে বলল, আরে আমি তো তোর দুটো রিলেশন ছিল সে ব্যাপারেই কাউকে বলিনি,
তাহলে তোর গার্লফ্রেন্ডরা নিজেরা ব্রেকআপ করে চলে গেছে সেটা কিভাবে কাউকে বলতে পারি? আর মিতুলের কথা বলছিস, ওর সাথে তো আমার সেদিনের পর থেকে আর দেখাই হয়নি। জোহান ওকে সেদিন আমার সামনে থেকে টেনে নিয়ে যাওয়ার পর 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি ওর সাথে আমার। তাহলে আমি ওকে এ ব্যাপারে বলবো কখন? জাইন ফ্রেডির কথা মোটেই বিশ্বাস করলো না। আত্মবিশ্বাসের সাথে বলল, তুই বলেছিস ওকে, আমি নিশ্চিত তুই ছিলি এটা। ফার্স্ট মিটে হয়তো এই কথাটা বলেছিস ওকে। ফার্স্ট মিটেও তো আমি ওর সাথে তেমন কথা বলতে পারিনি। সে আবারও জোহান এসে ঢুকে পড়ে কথা বলার মাঝখানে। আর ফার্স্ট মিটকে কি আর কেউ এইসব ব্যাপারে নিয়ে কথা বলে? বলে, আর কেউ না বললেও তুই বলিস। শোন, তোর সাথে এখন কথা বলতে চাই না আমি। তোর উপর এখন আমার রাগ। নেক্সট 3 দিন তুই আমার সামনে কোনো রকম কথা বলতে আসিস না। ও জাইন, এটা অতিরিক্ত। আমি কাউকে কিছু বলিনি তো ওর ব্যাপারে। জাইন এবং ফ্রেডির মাঝে আরও কিছুক্ষণ বাক বিতণ্ডা চলল। মিতুল কান সরালো না দরজা থেকে, মনোযোগ সহকারে শুনতে লাগলো ভেতরে জাইনের কথা। ওর মনে ধরা পড়ে যাওয়ার তীব্র আশঙ্কা। জোহান সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠতেই ব্রাদারের রুমের দরজায় মিতুলকে একেবারে কান মিশিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। ও বিস্মিত কণ্ঠে বলল, কি করছো তুমি? হঠাৎ করে জোহানের গলা মিতুলের হাত পা ভয়ে নাড়িয়ে দিল। জোহানকে দেখতে পেয়ে মিতুল জাইনের দরজার কাছ থেকে সরে দৌড়ে জোহানের কাছে এলো। কোনো কথা না বলে জোহানকে হাত ধরে টেনে নিয়ে এলো বারান্দায়। এসব কি করছো তুমি? এরকম আজব আচরণ করছো কেন? নিজের হাত ছাড়িয়ে নিতেই বলল জোহান। আমি বোধহয় ধরা পড়ে যাব জোহান। ধরা মানে? মিতুল জোহানকে সব কথা খুলে বলল। এখন আমি কি করব? তোমার ব্রাদার যদি জানে আমি যা বলেছি তা মিথ্যা, আসলে ফ্রেডি নয়, তুমি আমাকে বলেছিলে তার রিলেশন সম্পর্কে, তখন সে আমি কি জানি? আমি কি তোমাকে আমার বদলে ফ্রেডের নাম বলতে বলেছিলাম? তোমার ভালোর জন্যই তো বলিনি। এখানে আমার ভালো হলো কোত্থেকে? কি ভালো করেছো তুমি আমার? কেন ভালো করিনি? আমি তো দেখতে পাচ্ছি না। আর যদি ভালো করেও থাকো তবে এখন আমার কিছু করার নেই। নিজের ঝামেলা নিজে সামলাও। মিতুলের মাথায় এবার রাগ চড়ে গেল। ও, তোমার ভালো করতে গিয়ে এখন আমার নিজের ঝামেলা নিজের সামলাতে হবে? ঠিক আছে, নিজের ঝামেলা নিজেই বুঝে নেব আমি। একবার বাংলাদেশে যাই আর জীবনে আসবো না এই কানাডায়। কানাডার কোনো প্রান্তে তুমি আমার ছায়াও দেখতে পাবে না, আর কোনো দিনও না, এই আমি বলে দিলাম। হে তুলতুল, এত রুট ছাড়ছ কেন তুমি? আমাকে ছেড়ে বাংলাদেশে তুমি একা একা থাকতে পারবে? কষ্ট হবে না তোমার? তোমাকে ছাড়া থাকতে পারবো না কেন? হ্যাঁ, কে তুমি আমার? অবশ্যই পারবো আমি। বিন্দু মাত্র কষ্ট হবে না আমার। বিপদে যাকে পাশে পাইনি তার জন্য আবার কিসের কষ্ট হবে? কিন্তু আমার যে খুব কষ্ট হবে। কষ্টটা আমার অসুখ হয়ে দাঁড়াবে, মরণ ব্যাধি অসুখ। তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। তুমি কানাডা এসে আমার পাল্টে যাওয়া জীবনে আরও পরিবর্তন এনে দিয়েছ। আমার জীবন আরও বেশি চঞ্চল করে তুলেছো তুমি। আমার ভিতরে চাপা কষ্টটাও প্রায় মুছে গেছে তোমার কারণে। তুমি আমার ঝাপসা অন্ধকার জীবনে এক চিলতে আলো। মিতুলের ভেতরটা আবেগীয় হয়ে উঠেছে। ও বুঝতে পারছে জোহান ওকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে। ও যথাসাধ্য কঠিন থাকার চেষ্টা করে বলল, যতই যাই বলো না কেন, লাভ হবে না। একবার চলে গেলে আর আসবো না কানাডা। বলেই মিতুল দ্রুত পায়ে বারান্দা ত্যাগ করল। পেছন থেকে ডেকেও আর লাভ হলো না। মিতুল রুমে এসে দরজা বন্ধ করে জোহানের মেসেজ এলো। তোমার আসতে হবে না কানাডা, আমি গিয়ে নিয়ে আসবো। স্বেচ্ছায় না এলে জোর করে নিয়ে আসবো। তারপর ছোট্ট টাইম হাউস থেকে আমরা আমাদের সংসারের কাহিনী লিখব। কি বলো? শ্রেষ্ঠ একটা কাহিনী হবে না এটা? জো এবং তুলতুলের সংসার কাহিনী। মেসেজটা দেখে মিতুলের চোখ কপালে উঠল। হাত দিয়ে মুখ চেপে ধরল। কি লিখল জোহান এটা? জো তুলতুলের সংসার কাহিনী? সংসার পর্যন্ত চলে গেছে জোহান? জোহানের লজ্জা কি আরও কমে যাচ্ছে? অনেকগুলো দিন কেটে গেল। জোহান এবং মিতুলের প্রেম সকলের অগোচরে ভালোই এগিয়েছে। গাঢ় হয়েছে ওদের ভালোবাসা। তবে মাঝে মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় দুজনের মাঝে। আর মিতুল তখনই জোহানকে বাংলাদেশ চলে গেলে আর কানাডা আসবে না বলে হুমকি দেয়। এই তো কদিনে মিতুল আবার বেশ কেয়ারিংও হয়ে গেছে জোহানের প্রতি। এই তো এখনই জোহানের জন্য যত্ন করে কফি তৈরি করছে। কফি বানাচ্ছে মেশিনে। জোহানই তোকে মেশিনে কফি বানাতে শিখিয়েছিল। কফি বানানো হলে ক্যামিলার বানিয়ে দেওয়া ব্রেকফাস্ট নিয়ে জোহানের টাইম হাউসে যাবে। জোহানের সাথে কাল রাত থেকে দেখা হয়নি ওর। সন্ধ্যাবেলায় জোহান বন্ধুদের সাথে মিট করার জন্য বেরিয়ে গিয়েছিল। এসেছিল অনেক দেরিতে, ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে ক্যামিলার কাছ থেকে শুনল জোহান টাইম হাউসে।
তাই এখন টাইম হাউসে ব্রেকফাস্ট নিয়ে যাবে জোহানের জন্য। কফি বানানো হয়ে গেছে। ক্যামিলা জোহানের ব্রেকফাস্ট ট্রেতে করে সাজিয়ে দিল। মিতুল কিচেন থেকে বের হলো ট্রে নিয়ে। এখান থেকে হলরুমে চোখ পড়ল। জাইন বসে আছে, ল্যাপটপ নিয়ে ব্যস্ত সে। জাইনের অহংকারী ভাবটা অনেকটাই কমে গেছে বলেই মিতুলের ধারণা। জাইন এখন নিজে এসে মাঝে মধ্যে কথা বলে ওর সাথে, যখন ও লন, হলরুম কিংবা বারান্দায় একাকী বসে থাকে। এর মধ্যে 2বার জাইন ওকে বাইরেও ঘুরতে নিয়ে গিয়েছিল, তবে ওর জাইনের সাথে ঘুরতে যেতে ভালো লাগে না। জোহানের সাথে ঘুরে বেড়াতে ইচ্ছে করে ওর। সকলের চোখ ফাঁকি দিয়ে মনের তৃপ্তি নিয়ে ঘুরেও জোহানের সাথে। জোহান একদিন ক্যালগারিতে একটা ফাংশনে গিয়েছিল, 2 দিন ছিল সেখানে। মিতুলের তখন কিছুই ভালো লাগতো না, মোবাইল নিয়ে বসে থাকতো সবসময়। কখন জোহান কল দেবে সেই আশায়। ওর মস্তিষ্ক, হৃদয়, সকল স্থান জুড়ে কেবল জোহানের বসবাস এখন। মিতুল কিচেনের সামনে দাঁড়িয়ে এসব ভাবল। তারপর চুপি চুপি ধীর পা ফেলে বেরিয়ে এলো ব্যাক ডোর দিয়ে। মিতুল টাইম হাউসে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। দরজা লক করা ছিল না। জোহানকে দেখতে পেল কাউচের উপর শোয়া, ঘুমিয়ে আছে বোধহয়। দরজা খোলা রেখে এভাবে ঘুমিয়েছিল। মিতুলের খানিক বিরক্ত লাগলো। ও জোহানের কাছে এসে দাঁড়াতে ওর চোখ কপালে গেল জোহানের গালে। গালের উপরিভাগের অংশটা কিছুটা লাল। মিতুলের মন আপনা থেকেই জানান দিল ওই রাবিশগুলো আবারও মেরেছে জোহানকে। নিশ্চয়ই ঘুষি মেরে জোহানের গাল লাল বানিয়ে ফেলেছে। রাবিশগুলোর প্রতি ভীষণ রাগ এবং জোহানের জন্য ভীষণ মায়া অনুভব হলো ওর। ও জোহানকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকলো। জোহান, একটা ডাকেই জাগলো জোহান। মিতুলকে দেখে ঘুম ঘুম চোখে উঠে বসলো। মুখটা ফোলা ফোলা দেখাচ্ছে জোহানের। বাচ্চা বাচ্চা ছাপটা আরও ভালোভাবে ফুটে উঠেছে তাই। কালো চুলগুলো উস্কো খুস্কো, কালো চুল, হ্যাঁ কালো। জোহান নিজের হেয়ার কালার চেঞ্জ করেছে, বাদামি চুলগুলো কালো করে ফেলেছে। মিতুল তাতে মোটেই খুশি হয়নি। জোহানের বাদামি চুলই ওর প্রিয় ছিল। ও জোহানকে হুকুম দিয়েছে খুব শীঘ্রই চুলগুলো আবার বাদামি করে ফেলার জন্য। বাদামি চুলে জোহানকে বিদেশি বিদেশি লাগতো। এখন একটু একটু বিদেশি বিদেশি লাগছে, তবে অতটা না, কিন্তু বাদামি চুলে লাগতো। কানাডা আসার প্রথম দিনেই তো জোহানকে বিদেশি ছেলে ভেবে ভুল করেছিল। ভুল করার মেইন কারণটা ছিল জোহানের বাদামি চুল এবং চোখ। মিতুলের মাঝে মাঝে মনে হতো জোহান ফেস সার্জারি করেছে। এ নিয়ে একদিন জোহানকেও প্রশ্ন করেছিল। মিতুলের প্রশ্ন শুনে জোহান হাসতে হাসতেই কাহিল। জোহান বলেছিল, এরকম একটা কথা তোমার মনে ছিল কি করে তুলতুম? ফেস সার্জারি? পুরো কথা শেষ না করে জোহান আবার উচ্চ শব্দে হেসে ওঠে। হাসি থেমেছিল খুব সময় নিয়ে। বলেছিল, সার্জারি করিনি আমি, এমনকি চোখে লেন্সও লাগাইনি। এমন চোখ তো অনেক বাংলাদেশিদেরই হয়ে থাকে। আমার 2টা কাজিনের চোখও এমন। আর হ্যাঁ, আমার লাভলি গ্র্যান্ডমাদারের চোখও আমার মতো। তবে আমি চুলে কালার করেছি সেটা ঠিক। আর তুমি যে বললে আমাকে ক্যানাডিয়ানদের মতো লাগে, কোথায় লাগে? আমি তো দেখিনি কোনোদিন। আমার মম ড্যাড দুজনে তো বাংলাদেশে, আমি কি করে ক্যানাডিয়ানদের মতো হব? আমি জানি তোমার মম ড্যাড দুজনই বাংলাদেশি, আর তোমার চেহারায় যে রেশমি আন্টির দৃশ্যভাব আছে সেটাও জানি আমি। তবে তোমাকে দেখতে কিন্তু বাংলাদেশি বাংলাদেশি লাগে। জোহান আবারও হেসে ফেলে। ওহ মিতুল, তুমি এইভাবে কথা বলতে থাকলে আমি কিন্তু হাসতে হাসতে শেষ হয়ে যাব। তুমি আমার কথাকে ইয়ার্কি ভাবছো। তুমি জানো আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন বিদেশি ভেবে ভুল করেছিলাম। ও তোমার চোখের ভুল। আমি দেখতে অত্যাধিক মাত্রার সুন্দর তো, সেজন্য তোমার অমন মনে হয়। এখানকার ছেলেটা তো ফর্সা হ্যান্ডসাম টাইপের হয় বেশিরভাগ, সেজন্য আমাকে ওদের সাথে গুলিয়ে ফেলেছ। মিতুল গভীরভাবে ভেবে দেখেছে জোহানের কথাটা। এটা কি ওর চোখের ভুল? না, এটা ওর চোখের ভুল নয়। চোখের ভুল হলে তো জাইনকেও গুলিয়ে ফেলতো বিদেশি ভেবে। জাইনও তো সুন্দর, ফর্সা হ্যান্ডসাম একটা ছেলে। আসলে জোহানকেই বিদেশি বিদেশিই লাগে। হোক সার্জারি করেনি জোহান, কিন্তু ফর্সা হ্যান্ডসাম বাদামি চুল চোখে ওকে বিদেশি ছেলেই লাগে। জোহান সেটা খেয়াল করেনি হয়তো। মিতুল পুরনো স্মৃতিতে ডুবে গিয়েছিল। জোহানের কণ্ঠধ্বনিতে বর্তমানে ফিরে আসতে হলো আবার। জোহান ঘুম ঘুম দৃষ্টি জোড়া ওর উপর রেখে বলল, এত সকালে তুমি এখানে কেন? মিতুল জোহানের প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই পাল্টা প্রশ্ন করল। তুমি নিজের চুলগুলো কবে বাদামি করবে আবার? নেক্সট মানডেতে। মানডেতে কেন? সানডের কি হলো? তোমাকে না বললাম উইকেন্ডে আমরা কিছু বন্ধুরা মিলে বেড়াতে যাচ্ছি। মিতুল আর এই বিষয়ে কথা বাড়ালো না, অন্য প্রসঙ্গে এলো। তোমার গাল লাল কেন? ওই রাবিশগুলো আবার মেরেছে তোমায়?
জোহান গালের লাল স্থানটায় হাত দিয়ে বলল, এটা তেমন কিছু না। তেমন কিছু না বললেই হলো, ওই গবেটদের আমি পুলিশে দিব। তাহলে আমার নামটাও বলে দিও পুলিশের কাছে। ঝামেলাতে শুধু ওরা একার করে না, এখন আমরাও করি। হ্যাঁ, তোমার নামটাও পুলিশের কাছে বলা উচিত। আচ্ছা, এই মারামারির সমাপ্তি ঘটাতে পারো না তোমরা? একটু সমঝোতা করতেই তো পারো। যদি এমন মারামারি করতে থাকো তাহলে তো তোমার ট্রিটমেন্ট করতে করতে আমার জীবন কেটে যাবে। আমি তো সেটাই চাই, তুমি আমার একান্ত ডক্টর হয়ে থাকো সারা জীবন। জোহান একটু থেমে আবার বলল, আসলে কি জানো, আমি চাই না যে ওদের সাথে আমার মারামারির কোনো সমাপ্তি হোক। সত্যি বলতে, ওদের সাথে মারামারি করতে করতে ওদের বড্ড ভালোবেসে ফেলেছি আমি। এখন ওদের সাথে মারামারি না হলে অসুস্থ হয়ে যাবো আমি। মিতুলের মুখ হা হয়ে গেছে জোহানের কথা শুনে। ওদের ভালোবেসে ফেলেছো মানে? ওদের কিভাবে ভালোবাসতে পারো? এমন শত্রুদেরকেও ভালোবাসে? অনেকে তো বাসে, আবার নাও বাসতে পারে। এতগুলো বছর ধরে মারামারি করতে করতে আলাদা একটা মায়ের জন্ম হয়েছে ওদের প্রতি। ভালোবেসে ফেলেছে ওদের। ওদের ভালোবাসলে তাহলে আমি কি? আমাকে ভালোবাসো না তুমি? আরে ওদের ভালোবাসা আর তোমার ভালোবাসা কি এক হলো? তুমি তো আমার পুরো হৃদয় দখল করে জুড়ে আছো, আর ওরা হৃদয়ের আনাচে কানাচে একটুখানি জায়গায় ছিটকে পড়ে আছে। মিতুল লজ্জায় মাথা নুইয়ে ফেলল। ও একটা জিনিস লক্ষ্য করেছে, জোহানের যেমন দিন দিন লজ্জা কমে যাচ্ছে, ওর তেমনি লজ্জা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মিতুল মাথা নুইয়ে রেখেই বলল, ফ্রেশ হয়ে এসো। জোহান কোনো কথা না বলে বেডরুমে চলে গেল। মিতুল ভাবছে অন্য কথা। ওই রাবিশগুলোর সাথে ভালোবাসাবাসি করতে করতে যদি জোহান এই জীবনে মারামারি না থামায় তাহলে কেমন হবে? এই মারামারির সমাপ্তি যদি না ঘটায় তাহলে তো সত্যি সত্যি ওর জীবনটা জোহানের ট্রিটমেন্ট করতে করতেই কেটে যাবে। অসম্ভব, এই ভালোবাসাবাসি ও সহ্য করবে না। মিতুল টাইম হাউসের ছোট্ট কিচেনে এসে টেবিলের উপর ট্রে রাখল। কফি একেবারে ঠান্ডা হয়ে গেছে, হলে হোক। জোহান এসে গেল, চেয়ার টেনে বসতে বসতে বলল, কি কি এনেছো? মিতুল জোহানের সামনের চেয়ারটায় বসে ঢাকনা সরালো খাবারের উপর থেকে। ফ্রিটার্স, ব্রেড, জেলি, ফ্রেশ স্যালাড এবং সাথে 1 কাপ কফি। এই সামান্য ব্রেকফাস্ট এনেছো? আর কিছু কি ছিল না? মিতুল বিরক্ত কণ্ঠে বলল, ভাত ছিল। রেশমি আন্টি সকালবেলা ভাত রান্না করতে বলেছিলেন, খাবে বলে। তোমার জন্য ভাত নিয়ে আসলে তুমি খেতে। জোহান কিছু না বলে কফিতে চুমুক দিল, সাথে সাথে মুখ বিকৃত করে বলল, এটা তো একেবারে ঠান্ডা। ঠান্ডা থাকবে, সেটাই তো স্বাভাবিক। তোমার জন্য তো আর কফি ঘন্টার পর ঘন্টা গরম থাকবে না। ঠান্ডা কফি খাও। আমি ঠান্ডা কফি খাই না, শুধু তোমাকে খুশি করার জন্য আর 1 চুমুক খাবো আমি। জোহান কাপে চুমুক দেওয়ার জন্য কাপটা মুখের কাছে আনলো। মিতুল আনমনে তাকিয়ে রইল জোহানের দিকে। মনটা বেশ খারাপ হয়ে পড়ল ওর। বাংলাদেশ ফেরার সময় প্রায় ঘনিয়ে এসেছে, আর অল্প কিছুদিন আছে এখানে। জোহানকে ছেড়ে দেশে গিয়ে কীভাবে থাকবে সেটা ভেবেই বারবার চিন্তায় পড়ে যায় ও। হৃদয়ে ব্যথা হয়। জোহানের হয়তো খেয়ালই নিয়েছে ওর কানাডা থেকে চলে যাওয়ার সময় খুব সন্নিকটে। ও জোহানকে বলেনি, আজকে বলবে ঠিক করেছে। জোহান ব্রেডের গায়ে কামড় বসাতে যাবে এমন সময় মিতুল বলল, কানাডা থাকার সময় প্রায় ফুরিয়ে এসেছে। খুব শীঘ্রই বাংলাদেশে ফিরতে হবে আমার। জোহানের আর ব্রেডের গায়ে কামড় বসানো হলো না। মিতুলের দিকে তাকালো। মিতুলের মুখটা কালো হয়ে আছে। জোহান বলল, আর কতদিন বাকি আছে? মিতুল শুকনো মুখে বলল, এই তো অল্প কিছুদিন। জোহানের মুখ গাম্ভীর্যপূর্ণ হলো কিছু সময়ের জন্য। হঠাৎই আবার সেই গম্ভীর মুখে হাসি ফুটিয়ে বলল, যাও বাংলাদেশ, সমস্যা নেই। পরে তো আবার তোমাকে কানাডা নিয়ে আসবো আমি, কোনো ট্যুরিস্ট হিসেবে নয়। বিয়ে করে একেবারে বউ বানিয়ে নিয়ে আসবো তোমায়। জোহানের কথায় মিতুলের মন খারাপটা কোথায় যেন ছুটে পালালো। ও হাসলো একটু। লজ্জা লজ্জা একটা ভাবও দেখা দিল ওর মাঝে। জোহান খাচ্ছে নিশ্চিন্ত মনে। মিতুল হঠাৎ বলল, একা একাই তো সেই থেকে খেয়ে যাচ্ছ। আমি যে সামনে আছি সেটা কি ভুলে গেছো? তুমিও খাবে? মিতুল টেবিলের অপর প্রান্ত থেকে উঠে জোহানের পাশে গিয়ে বসলো চেয়ার নিয়ে। জোহান অবাক হচ্ছে। মিতুল বলল, খাবো আমি। তুমি খাইয়ে দিবে আমায়? জোহানের মুখে চমকিত ভাব ফুটে উঠল। মিতুল মুচকে আসছে। জোহানও নিজের চমকপ্রদ মুখে এক ছিলতে হাসি ফোটালো। তারপর ফ্রিটার্সের 1 টুকরো চামচে গেথে মিতুলের মুখের দিকে নিয়ে এলেই মিতুল বলল, চামচ দিয়ে খাবো না আমি, হাতে খাবো। হাতে দিয়ে খাইয়ে দাও। জোহান আরও বেশি চমকে উঠল। মিতুলের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, এটা কি সত্যি আমার তুলতুল? মিতুল শান্ত কণ্ঠে বলল,
এটা আমি, তোমার তুলতুল, শত সহস্র ফুল প্রাপ্তিদার প্রিয়তমা তোমার, যে খুব সঙ্গোপনে এসে কড়া নেড়েছিল তোমার হৃদয়ের। মিতুল হঠাৎ জোহানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এটা আমি, কেবল তোমারই লিটল অ্যাঞ্জেল। হলুদ রঙা আলসে নিঝুম একটা বিকেল, ঝিরিঝিরি বাতাস ক্ষণে ক্ষণে এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে আপন মনে। মিতুলের উদাসী ক্লান্ত চোখ দুটো বারান্দা থেকে চেরি ব্লসম ট্রির উপর দৃষ্টি রেখেছে। চেরি গাছগুলো ফাঁকা, ফুল নেই, ফুলহীন ডালগুলো ঝিমিয়ে পড়েছে, তারাও যেন বড্ড ক্লান্ত, ফুলবিহীন। মিতুলের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার জন্য হাঁসফাঁস করছে। ও নিজের দীর্ঘশ্বাসটা নিজ বুকেতে আটকে রাখল। চেরি গাছের উপর থেকে চোখ এনে আকাশের দিকে স্থাপিত করল। নীল সাদায় সজ্জিত আকাশ, ফকফকা রোদ ছড়িয়ে পড়েছে মেঘের কোল ডিঙিয়ে। কারো হেঁটে আসার চাপার শব্দ হলো ফ্লোরে। ওর দিকে কেউ এগিয়ে আসছে উপলব্ধি করতে পেরে মিতুল তাকালো দেখার জন্য। সুন্দর একটা মেয়ে মুখ ধরা দিল চোখে। মিতুল শুকনো মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করল। কানাডা থেকে চলে আসার পর ক্যামিলাকেও খুব মিস করবে। কানাডার ভেতর ওর অন্যতম প্রিয় মানুষ হলো এই ক্যামিলা। ক্যামিলা কাছে এসে বলল, ম্যাম তোমায় ডাকছে মিতুল। মিতুলের ঠোঁট থেকে হাসির রেখাটুকু মুছে গেল। কেন ডাকছে? এসেই দেখো একবার। মিতুল ক্যামিলার সাথে নিচে এলো। হলরুমে সোফায় বসে আছেন রেশমি আন্টি। মিতুল রেশমি আন্টির থেকে কিছুটা দূরত্বে রেখে বলল, কিছু বলবে আন্টি? মিতুল রেশমি আন্টির থেকে কিছুটা দূরত্ব রেখে বসল। বাংলাতে জিজ্ঞেস করলো মিতুল। রেশমি আন্টির সাথেও বাংলাতেই বেশি কথা বলে। রেশমি আন্টিও বাংলাতে বললেন, তোমার তো আর কানাডাতে বেশি দিন বাকি নেই, যাওয়ার আগে আরও কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখানো উচিত তোমায়। আমার শরীরটা তেমন ভালো নেই, জ্বর এসেছে, সেটা তো তুমি জানো। এই জ্বর নিয়ে তোমাকে এডমন্টন ছেড়ে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব সেটাও সম্ভব নয় আমার পক্ষে। রেশমি আন্টি কথার মাঝে খুক খুক করে কেসে উঠলেন। তারপর কাশি থামলে আবার বললেন, জোহান আমাকে বলল ও বন্ধুদের সাথে বানাফ ঘুরতে যাচ্ছে। আমি চিন্তা করছি তোমাকেও ওদের সাথে সেখানে ঘুরতে পাঠাবো। মিতুল ভীষণ রকম চমকে গেল। রেশমি আন্টি নিজ ইচ্ছেতে ওকে জোহানের সাথে পাঠাতে চাইছে, সেটা মানতে কষ্ট হচ্ছে ওর। জোহান ওকে আজকে লাঞ্চের সময় নিজেদের সাথে ঘুরতে যাওয়ার অফার দিয়েছিল। হয়তো অফারটা পেয়ে আনন্দে আটখানা। জোহানের সাথে যেতে তো ওর কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যাটা ছিল রেশমি আন্টিকে নিয়ে। এডমন্টনের ভেতর জোহানের সাথে ঘুরে বেড়ালেও সমস্যা নেই, ঘুরে বেড়ালেও সেটা কেউ জানতে পারবে না সহজে। ঘুরে ফিরে সময় মতো বাসায় ফেরা যায়। কিন্তু এডমন্টন থেকে দূরে বানফ ন্যাশনাল পার্ক ঘুরতে গেলে তো আর কাউকে না জানিয়ে হুট করে চলে যাওয়া যাবে না। ওখানে ঘুরতে যাওয়া তো আর 2-3 ঘন্টার ব্যাপার না। অবশ্যই রেশমি আন্টিকে জানিয়ে যেতে হতো, আর এই জানিয়ে যাওয়াটাই ওর কাছে দুঃসাহসিক একটা কাজ। রেশমি আন্টির কাছে জোহানের কথা এমনিতে একটু বলতে গেলেও ওকে সংশয় ঘিরে ধরে। সেখানে জোহানের সাথে বার্নস ঘুরতে যাওয়ার কথা তো ও জীবন নিয়েও বলতে পারতো না। কিন্তু কি আজব, ওকে কিছু বলতেই হলো না। রেশমি আন্টি নিজেই বললেন, আমাকে কেন ডাকা হয়েছে এখানে? সিঁড়ির কাছ থেকে জোহানের কণ্ঠ ভেসে এলো। মিতুল সহ রেশমি এবং ক্যামিলাও তাকালো সিঁড়ির দিকে। নিভু নিভু ঘুম চোখে সিঁড়ি পার হয়ে নামছে জোহান। কালো চুল কপাল জুড়ে ছড়িয়ে আছে। জোহান হলরুমে পা রেখে আবারও জিজ্ঞেস করল, কেন ডেকেছো আমাকে? ক্যামিলা মিতুলকে ডাকার আগে রেশমির কথা মতো জোহানকেও ডেকে এসেছে। জোহান তখন তন্ত্রাচ্ছন্ন ছিল। ক্যামিলার ডাকে ঘুম ভাঙলেও সেই ঘুমকে সামলে উঠতে এত সময় লাগলো ওর। জোহানকে দেখে রেশমির বিরক্ত লাগলো। বিরক্ত কণ্ঠে বললেন, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাও কেন? কাজে একটু হাত দিতে পারো না? কতদিন বলেছি সবটার একটু দেখাশোনা করতে। যদি সবটার দিকে একটু খেয়াল রাখতে তাহলে আমাকে কি এত পরিশ্রম করতে হতো? কোনো কাজেরই নও তো তুমি। তোমাকে দিয়ে কি উপকার হবে? কি লাভ হলো তোমাকে পৃথিবীতে এনে? মিতুলের একটু খারাপ লাগলো। রেশমি আন্টি সবসময় এমন করেই কথা বলে জোহানের সাথে। মিতুলের এটা ভালো লাগে না। ও চায় রেশমি আন্টি জাইনের মতোই ভালোবাসুক জোহানকে। জোহান হাত দিয়ে চোখ দুটো একটু ডলে নিয়ে তাকালো মমের দিকে। আবারও একই প্রশ্ন করল, আমাকে কেন ডেকেছো সেটা বলো। কাল বনাপ ন্যাশনাল পার্ক ঘুরতে যাচ্ছ না তোমরা? হ্যাঁ। তোমাদের সাথে মিতুলকেও নিয়ে যেও। জোহানের মাঝ থেকে ঘুম ঘুম ভাবটা একেবারে উবে গেল। কাকে নিয়ে যাবো সাথে? মিতুলকে। জোহান মিতুলের দিকে তাকালো। মিতুলের মুখে খুশি খুশি ছাপ পড়ে গেছে, তবে ওর খুশি খুশি ছাপটা বেশিক্ষণ থাকলো না। জোহান মমকে বলল,
যেখানে আমরা ফ্রেন্ডসরা ঘুরতে যাচ্ছি সেখানে ওকে কেন নিয়ে যাব? ওকে নেব না আমাদের সাথে। জোহানের কথায় মিতুলের মুখ কালো হয়ে গেল। মিতুল বিস্ময়ের অগাধ প্রান্তরে। কি বলল জোহান এটা? ওকে নিজেদের সাথে নিতে অমত জানাচ্ছে? লাঞ্চের সময় জোহান নিজে থেকে ওকে যাওয়ার অফার দিয়ে এখন এটা কি বলছে? এমন করে ওকে না নিয়ে যাওয়ার কথাটা কি করে বলতে পারলো জোহান? মিতুলের ভেতর রাগ অপমানে বিষাক্ত হয়ে উঠল। রেশমি কড়া গলায় বললেন, আমি ওকে তোমার সাথে নিয়ে যেতে বলেছি মানে ওকে নিজেদের সাথে নিয়ে যাবে, ব্যাস। এর উপর আর কোনো কথা হবে না। জাইন যদি ফ্রি থাকতো তাহলে তোমার সাথে কখনোই ওকে পাঠাতাম না। যেহেতু জাইন ফ্রি নেই সেহেতু তুমি নিয়ে যাবে ওকে। জোহানকে নীরব দেখালো। খানিক পর বলল, ঠিক আছে মম, নিয়ে যাবো ওকে। মিতুল বেঁকে বসল। আমি যাব না, বানব ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। মিতুল আর একটু সময়ের জন্য বসল না। তীব্র রাগ নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। জোহান এত বড় অপমান করার পরও ও জোহানের সাথে যাবে সেটা ভাবাও ভুল। রেশমিও এবার খুব রেগে গেলেন ছেলের উপর। দেখলে তো মেয়েটা কেমনভাবে চলে গেল। কবে তুমি নিজে কথাবার্তা ঠিক করবে? কার সামনে কিভাবে কথা বলতে হয় জানো না? জানি না, আর জানতেও চাই না। জোহান ক্যামিলার দিকে একটু তাকিয়ে আবার মমের দিকে তাকালো। বলল, ক্যামিলা মানিয়ে নেবে ওকে। সিস গিয়ে একটু বললেই রাজি হয়ে যাবে ও। রেশমি বললেন, তোমার উপর ভরসা করে আমি মেয়েটাকে ছাড়তে পারি না। তুমি যে পরিমাণ কেয়ারলেস। আগে ভেবেছিলাম আমি ক্যামিলিয়াকেও পাঠাবো মিতুলের সাথে। তোমার এমন কথার পরে এখন ক্যামিলিয়াকেও না পাঠিয়ে আর সত্যি উপায় নেই। মিতুল এবং ক্যামিলা দুজনকেই নিয়ে যাবে। রেশমি আর বসলেন না, রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। রেশমি চলে গেলে ক্যামিলা বলল, আমি বোঝাতে যাব মিতুলকে। জোহান হেসে বলল, তোমার যাওয়ার দরকার নেই সিস। নাক ফুলে তুলতুলকে আমি বোঝাচ্ছি। মিতুলকে রুমে পেল না, বারান্দায় পেল। জোহান একেবারে পর্যবেক্ষণ করে নিল মিতুলকে। মিতুলের নাকটার দিকে তাকাতেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে ও। জোহান মিতুলের পাশে এসে বসল। মিতুল মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ওর ইচ্ছে করছে এই মুহূর্তে কানাডা ছেড়ে চলে যেতে। জোহান এভাবে অপমান করতে পারল ওকে? জোহান মিতুলের অন্যদিকে ঘুরিয়ে রাখা মুখটা দেখার চেষ্টা করে বলল, হ্যাঁ তুলতুল, রাগ করেছ আমার উপর? মিতুল মুখ খুলল না, কাঠ হয়ে বসে রইল। রাগ করেছ, কিন্তু বেশি করো না বোধহয়, তাই না? মিতুল মুখ বন্ধ রাখার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। বলে উঠল, একটা কথা বলবেন আমার সাথে? তোমাকে খুব ভালো করে চেনা হয়েছে আমার। আমাকে সঙ্গে নিয়ে যেতে তোমার খুব সমস্যা, তাই না? চলে যাব। কানাডা ছেড়ে বাংলাদেশে চলে গেলে আর জীবনও আসবো না। আমার তুলতুল আসলে বোকা আছে, কিচ্ছু বোঝে না। তোমাকে নিয়ে যাবো না সেই কথা তো বলেছি শুধু মমকে চড়ানোর জন্য। তোমাকে নিয়ে যেতে আমার সমস্যা থাকবে কেন? আমি নিজেই তো তোমাকে লাঞ্চের সময় বলেছিলাম তোমাকে সাথে নিয়ে যেতে চাই। সেটা কি ভুলে গেছ? মিথ্যে বলো না একদম। আমাকে বোকা ভেবে ভুল করো না। আমি সবটাই বুঝি। তুমি আসলে আমাকে ভালোই বাসো না। মিতুল মুখে এটা বললেও ঠিকই জানে জোহান ওকে খুব ভালোবাসে। এটা নিছকই রাগের সাথে বলা কথা। জোহান বলল, ভালোবাসি না আমি তোমায়? না, বাসো না। আমি নিশ্চিত তোমার মনে ওই মেয়েটাই ঘুরছে। কোন মেয়েটা? সান্ডা? না, ওই মেয়েটা। কোন মেয়েটা? যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছিল। উফ মিতুল, তুমি এখনো টারাকে নিয়ে পড়ে আছো? ও আমাকে জড়িয়ে ধরেছিল বলে তোমার এখনো হিংসা হচ্ছে? ঠিক আছে, তুমি আমাকে জড়িয়ে ধরে নিজের হিংসা মিটিয়ে ফেলো। শেষের কথাটা বলতে বলতে জোহান মিতুলের সামনে গিয়ে দাঁড়ালো। দুই হাত প্রসারিত করে বলল, গিভ মি আ হাগ। মিতুলের মেজাজ আরও খারাপ হলো। আমার কথা তোমার কাছে মজা ঠেকছে? জোহানের প্রসারিত হাত নিজ অবস্থানে ফিরে এলো। সিরিয়াস কণ্ঠে বলল, বানফ ন্যাশনাল পার্ক কিন্তু খুব সুন্দর একটা জায়গা। লেক লুইসের নাম শুনেছ? এটা ওই পার্কের মধ্যে অবস্থিত। মিতুল শুনেছে লেক লুইসের নাম। বানফ ন্যাশনাল পার্ক সম্পর্কেও শুনেছে কিছু কিছু। জোহান বলল, যাবে না বানফ ন্যাশনাল পার্ক দেখতে? মিতুলের রাগ পড়তে শুরু করেছে। ও জোহানের দিক থেকে চোখ সরিয়ে শূন্যে দৃষ্টি স্থাপন করে বলল, যাব। জোহান হেসে বলল, ব্যাগপত্র গোছাতে সাহায্য লাগবে? করবো সাহায্য? কোনো দরকার নেই। আমি নিজেরটা নিজে গুছিয়ে নিতে জানি। খুব ভোরে একই সাথে রওনা দিল জোহান, মিতুল এবং ক্যামিলা। বার্ন গিয়ে পৌঁছতে প্রায় 5 ঘন্টার মতো লাগবে। জোহান যাওয়ার পথে রিকার্ডোর অ্যাপার্টমেন্টের সামনে রাস্তায় গাড়ি থামালো। এখান থেকে রিকার্ডোদের সাথে একসাথে মিলিত হবে। রিকার্ডোর গাড়িতে আছে কেবল রিকার্ডো, জেমস এবং সারা। জোহানের বাকি ফ্রেন্ডসদের পক্ষে এখন বার্নস ঘুরতে যাওয়া সম্ভব না।
ওদের গাড়ি দুটো অ্যাডমন্টনকে পিছনে ফেলে ক্যালগরিতে প্রবেশ করলো। ক্যালগরি হয়ে বার্নস শহরে যাবে। মিতুল ড্রাইভিং সিটের পাশে বসে উইন্ডো থেকে উৎসুক দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে বাইরে। ক্যালগরি ঘুরতে এসেছিল, রেশমি আন্টি নিয়ে এসেছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহরই ক্যালগরি। আলবার্টার প্রধান এবং জনবহুল শহর এটা। ক্যালগরি থেকে মাত্র 100 মাইল পশ্চিমে অবস্থিত বার্নস শহর। ক্যালগরি শহর থেকে বের হতেই দূরের রকি মাউন্টেন চোখে পড়ল। দীর্ঘ জার্নির পর ওরা বার্নস শহরে পৌঁছে গেছে। ক্যালগরি থেকে বার্নস পর্যন্ত হাইওয়ে অনেক সুন্দর। রাস্তার দুই পাশেই বিস্তীর্ণ সবুজ মাঠ। মাঝে মধ্যে চোখে পড়েছে গরু, মহিষের দল। কয়েকটা ঘোড়াও দেখেছিল। বার্নস হলো পাহাড় ঘেরা একটা ছোট্ট শহর। শহরটা বার্নস ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। বার্নস শহরের চারপাশে প্রায় 6500 স্কোয়ার কিলোমিটার নিয়ে বার্নস ন্যাশনাল পার্ক। বার্নস শহরের বুক চিরে বার্নস এভিনিউর দুই পাশে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, দোকানপাট আর হোটেল। হোটেলগুলো দেখতে দুর্গের মতো। প্রথমেই হোটেল এলো ওরা। 3 স্টার একটা হোটেলে আগে থেকেই বুকিং করা ছিল ওদের। বেশি সময় থাকলো না হোটেলে। অতিরিক্ত জিনিসপত্র হোটেলে রেখে প্রয়োজনীয় যা দরকার তা নিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। প্রথমেই যাবে লেক লুইস দেখতে। গাড়িতে করে বেরিয়ে পড়ল সবাই। কিছুক্ষণ যাত্রা শেষে দেখা দিল কানাডিয়ান রকি মাউন্টেন। এই রকির কোলেই রয়েছে লেক লুইস। রকি মাউন্টেন বরফ গলা পানি থেকে এই লেকের উৎপত্তি। দুটো পাহাড়ের মাঝখানে যতদূর চোখ যায় ঘন নীল রঙের স্বচ্ছ পানি। মিতুলের মনে হলো এই লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। লেকের পাড়ে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকালে দৃষ্টি ফেরানো দেয়। মিতুলের দু চোখ মুগ্ধতায় অতল নেশায় ডুবে যাচ্ছে। লেক লুইসের পাড়ে প্রায় 200 বছরের পুরনো কানাডার বিখ্যাত ফেয়ারমন্ট শাতো অন দ্য লেক হোটেল অবস্থিত। জেমস বলল এই দালানটা তার কাছে বেমানান লাগছে এই হ্রদের পাশে। মিতুলের তা মনে হলো না। ওর মনে হলো 200 বছরের পুরনো এই বিশাল রাজকীয় দালানটা লেক লুইসের সৌন্দর্য বৃদ্ধি বই হ্রাস করেনি। সবাই মিলে লেকের ধারে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো। রিকার্ডো ক্যামেরা নিয়ে এসেছে। সেই ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তোলা হলো। লেকের পানি অনেক ঠান্ডা। এই ঠান্ডা পানিতেই দুইটা ছেলেকে গোসল করতে নামতে দেখা গেল। ছেলে দুটোর সাথে দেখা অন্য ফ্রেন্ডসরা হই হই করে উঠল। মিতুল অবাক হয়ে দেখল সবটা। এত ঠান্ডা পানিতে কিভাবে নামলো ছেলে দুটো? শরীরের প্রতি মায়া নিয়ে ওদের। রিকার্ডো হঠাৎ জোহানকে বলল, হেই জোহান, আমরাও নামবো নাকি? রিকার্ডোর কথায় কিঞ্চিত সাউন্ড মিতুলের কানে এলেই মিতুল বলে উঠল, অসম্ভব, কিছুতেই তোমরা এই ঠান্ডা পানিতে নামবে না। মিতুলের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। রিকার্ডো নিতান্তই মজা করে পানিতে নামার কথা বলেছিল, যেটা মিতুল বুঝতে পারেনি। মিতুল এটা সিরিয়াসলি নিয়েছে। সবার হাসির পাত্র হওয়ায় মিতুলের খুব খারাপ লাগলো, অপমান বোধ হলো। বেশি খারাপ লাগলো জোহান ওর বন্ধুদের সাথে তাল মিলিয়ে হাসলো দেখে। মিতুলের মন খারাপে বেশিক্ষণ রইল না। জোহান ওর মন ভালো করে দিল। একপাশে একটা বোট হাউস ও জিটি আছে, সেখান থেকে একটা ক্যানিও ভাড়া করলো জোহান। সবাই মিলে কিছুক্ষণ হ্রদে ঘুরে বেড়ালো। দুপুরে লাঞ্চ করলো ফেয়ারমন্ট শাতো অন দ্য লেক হোটেলের একটা রেস্টুরেন্টে। লেক লুইসে প্রায় 2-3 ঘন্টা সময় কাটিয়ে সবাই মিলে এরপর রওনা হলো লেক মোরেইনের দিকে। লেক লুইস থেকে লেক মোরেইন নিকটবর্তী। মোরেইন লেকের সাথে সাথে বো লেকেও গেল। এই লেক দুটোর পানির উৎস পাহাড়ের উপরের বরফ গলিত পানি। পানির উৎস এক হলেও এক এক লেকের পানির রং এক এক রকম। কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হালকা নীল, আবার কোনোটা স্বচ্ছ গাঢ় নীল। ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার হোটেলে ফিরতে হবে। হোটেলে আসার সময় বার্নস ন্যাশনাল পার্কে থাকা বন্য পশুর সাথে দেখা হয়ে গেল। মিতুল একসাথে 2-3 প্রজাতির ভল্লুক, হরিণ দেখতে পেল। লেকে যাওয়ার সময় দেখেছিল 1-2 প্রাণী, কিন্তু এই সন্ধ্যায় প্রায় 6 ধরনের প্রাণী দেখতে পেল। মিতুলের মনে হলো এই বার্নস ন্যাশনাল পার্কটা না ঘুরে বাংলাদেশ ফিরলে বড় একটা অসম্পূর্ণতা থেকে যেত। বার্নস শহরের কেন্দ্রস্থলে অনেকগুলো ভালো মানের ক্যাফে আছে। মিতুল এবং জোহান এখন এভেলিন ক্যাফের দিকে যাচ্ছে। বাকির আগেই চলে গিয়েছে সেখানে। ক্যাফেতে ঢুকতে ক্যামিলা মিতুলের কানে ফোন ধরিয়ে দিল। রেশমি আন্টি আছেন লাইনে। একটু সময় কথা হলো রেশমি আন্টির সাথে। এখানে জোহানদের সাথে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, জোহান এবং ওর বন্ধুরা বেশি ফাজলামো করছে কিনা ইত্যাদি বিষয়ে জানতে চাইলেন। কফি অর্ডার করা হলো সবার জন্য, সাথে হালকা নাস্তা। বিল মেটানোর ভার পড়ল রিকার্ডোর উপর। রিকার্ডো ভালোই মেনে নিল সেটা। খাবার মাঝে রিকার্ডো হঠাৎ মিতুলকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিটল, কোন জিনিসটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? মিতুল হঠাৎ করে এমন একটা প্রশ্ন করার মানে বুঝল না। তবু এর মানেটা আর জানতে চাইল না। মনে মনে উত্তর ভাবতে লাগলো।
কোন জিনিসটা ওর বেশি পছন্দ। মিতুলের মাথায় চেরি ছাড়া আর কিচ্ছু এলো না। ও বলল, চেরি ব্লসম আমার সবচেয়ে বেশি পছন্দ। মিতুলের কথা শুনে সবাই হেসে উঠল। ভীষণ অপমান বোধ করলো মিতুল। আবার ওকে নিয়ে হাসছে সবাই, মজা করছে। মিতুলের খুব খুব অসহায় লাগছে। এমন অসহায়ত্বে কাউকে পাশে পেল না ও, না জোহানকে আর না ক্যামিলাকে। ওরা দুজনে হাসছে। রিকার্ডো হাসি থামিয়ে বলল, নো মিটল, চেরি ব্লসম নয়, অন্য কিছু বলো। চেরি ব্লসম ছাড়া আর কি পছন্দ তোমার? তোমার আর জোহানের বিয়ের পর না হয় তোমাদের 1 মাসের ট্রিপে চেরি রাজ্যে পাঠাবো, দরকার হলে জাপান ট্যুরে পাঠাবো, কিন্তু এখন অন্য কোনো পছন্দ বলো। মিতুল ভাবতে লাগলো, চেরি ব্লসম ছাড়া আর কী হতে পারে তার পছন্দ। চেরি ছাড়া আর কিছুই ভাবনাতে আসছে না ওর। মিতুল যখন ভাবনায় মগ্ন, তখন জোহান বলল, উফ, এত ভাবাভাবির কি আছে? হ্যাঁ রিক, লুক এট মি। এটা আমি হলে মিতুলের সবচেয়ে বেশি অপছন্দের। জোহানের কথায় মিতুল একেবারে লজ্জায় পড়ে গেল। ফ্রেন্ডসদের সামনে এরকম করে না বললে কি নয়। জোহানের কথা শুনে আবার সবাই হাসিতে ফেটে পড়ল। রিকার্ডো হাসতে হাসতেই বলল, ওহ জো, শ্যাট আপ। সিরিয়াস মুহূর্তে ফান করিস না, তোকে কিন্তু জাপান ট্যুর থেকে বাদ দিয়ে দেব। মিটুলকে একা পাঠাবো জাপান চেরি রাজ্যে। তাই নাকি? আমাকে বাদ দিয়ে দিবি জাপান ট্যুর থেকে? শোনো ডাক, আমি না গেলে আমার তুলে যাবে না। মিতুলের দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছি না? মিতুল লজ্জায় শেষ এবার। কি শুরু করলো জোহান? জোহানের লাজ লজ্জা যেটুকু ছিল তাও বোধহয় বানফ আসার পর শেষ হয়ে গেছে। জেমস বলল, দেখো সারা, ওদের ভালোবাসা দেখো তুমি, তোমারও এমন হওয়া উচিত। তুমি যখন তখন আমাকে ফেলে রেখে যেখানে সেখানে চলে যাও। সারা রাগী চোখে জেমসের দিকে তাকিয়ে বলল, ও তাই? আমি তোমাকে ফেলে রেখে যেখানে সেখানে চলে যাই? আর তোমার কথা কে বলবে? তুমি যে সেদিনও সেনের সাথে একা ঘুরতে গেলে, তখন আমাকে তো জানিয়েও যাওনি। উত্তর পাল্টা উত্তর চলতে লাগলো জেমস সারার মাঝে। রিকার্ডোর হিংসে লাগছে দুই দিকের এত প্রেম দেখে, অস্থির লাগছে। ওর গার্লফ্রেন্ড কানাডা থাকলেও নিজেও এখন জোহান জেমসের সাথে পাল্লা দিতে পারত। রিকার্ডো অস্থিরতার মাঝ থেকে বলেই ফেলল, থামা তোদের ঝগড়াঝাটি। আমার লিসা অস্ট্রেলিয়া না থেকে আজ কানাডা থাকলেই দেখতে পেতি। তোদের এসব প্রেম ভালোবাসা সব তুচ্ছ হয়ে যেত আমার আর লিসার ভালোবাসার কাছে। ওয়েট কর, নেক্সট মান্থেই আমার লিসা আসছে অস্ট্রেলিয়া থেকে। সবাই হাসলো রিকার্ডোর কথা শুনে, শুধু মিতুল বাদে। সারা রিকার্ডোকে বলল, হিংসুটে, নিচের দিকে একবার তাকিয়ে দেখো রিক, কতটা হিংসুটে তুমি। সারার কথায় রিকার্ডো গর্জে উঠল। বাকবিতণ্ডা শুরু হলো এবার রিকার্ডো সারার মাঝে। জোহান জেমসও ওদের সাথে মাঝে মাঝে তাল মিলাচ্ছে। ক্যামিলা সব দেখে চুপচাপ হাসছে মিটিমিটি। মিথুল আছে ভালো যন্ত্রণায়, বেশ বুঝতে পারছে জোহানের ফ্রেন্ডসগুলো ঠিক জোহানের মতন। কোনো লাজ লজ্জা নেই কারো মাঝে। দেখো এক একজন কীরকম কাণ্ড করে যাচ্ছে। এদের কাণ্ড কলাপে মধ্য থেকেও লজ্জায় লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। 2 দিনের ট্রিপ শেষে অ্যাডমন্টনে ফিরছে ওরা। বানফ এবং ক্যালগারিকে পেছনে ফেলে গাড়ি অ্যাডমন্টনে প্রবেশ করেছে। মিতুল ড্রাইভিং সিটের পাশে বিবশ মুখ নিয়ে বসে আছে। একটু পরপর আবার পেছন ফিরে ক্যামিলাকে দেখছে এক নজর। ও ভাবতে পারেনি ক্যামিলার ওই সুন্দর মুখের পেছনে একটা বিষণ্ণতার গল্প আছে, ঠকে যাওয়ার গল্প আছে। কালকে রাতেই ক্যামিলার জীবনের গল্প শুনেছে ও। ক্যামিলা অনাথ, কেউ নেই ওর এখন। ক্যামিলার যখন 6 বছর বয়স তখন ওর বাবা মারা যায়। মায়ের সাথেই ছিল ক্যামিলা, কিন্তু মাও মারা যায় ক্যামিলার বিয়ের পর। 19 বছর বয়সে বিয়ে হয়েছিল ওর। লাভ ম্যারেজ। ক্যামিলার বিয়ের 1 মাসের মাথাতেই মারা যায় ওর মা। ক্যামিলা হাজব্যান্ডকে নিয়ে নিজ বাড়িতেই থাকত। প্রথম দিকে কয়েক মাস দুজনের সংসার ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে সংসারটা অন্যরকম হয়ে উঠেছিল। টুকিটাকি বিষয় নিয়েও অনেক ঝগড়া করত ক্যামিলার হাজব্যান্ড। বিয়ের 9 মাস পর ক্যামিলা প্রেগনেন্ট হয়। ক্যামিলার ধারণা ছিল ওর হাজব্যান্ড খুশি হবে, কিন্তু হলো না। ওর হাজব্যান্ড বলল বাচ্চাটা নষ্ট করে দিতে। ক্যামিলা রাজি ছিল না। প্রেগনেন্ট হওয়ার পর দুজনের ভেতরের ঝামেলা আরও অনেক বেশি বেড়ে গেল। ঝগড়াঝাঁটি চলতেই লাগলো রোজ। প্রেগনেন্সির যখন 8 মাস চলে তখন হঠাৎ ক্যামিলার হাজব্যান্ড উধাও হয়ে গেল। শুধু যে একা উধাও হয়েছে তা নয়, ক্যামিলার জমানো সমস্ত ডলার নিয়ে ফেরারি হলো সে।
ক্যামিলা ভেঙে পড়ল, নিঃস্ব হয়ে গেল একেবারে। ক্যামিলার আপন বলতে কেউ ছিল না যে ওকে সাহায্য করবে। অনেক সংগ্রামের মধ্য দিয়ে বাচ্চাকে পৃথিবীর আলো দেখালো, কিন্তু ভাগ্য ছিল বড় নির্মম। বাচ্চাটার 2 মাস হতে 4 দিন বাকি ছিল, তখনই মারা গেল বাচ্চাটা। ক্যামিলা আরো বেশি ভেঙে পড়ল। নিজের এমন দুরবস্থায় পাশে পেয়েছিল জোহানের ফ্যামিলিকে। জোহানের ফ্যামিলির অনুপ্রেরণাতেই নিজেকে সামলে নেয় ক্যামিলা। নতুন একটা জীবন শুরু করার জন্য উঠে দাঁড়ায় আবার। এর মাঝে একদিন খবর পায় ওর হাজবেন্ড কুবেক সিটিতে আছে। সেখানে নিজের নতুন সংসার নিয়ে ব্যস্ত সে। ক্যামিলা আরও জানতে পারে ওদের বিয়ের 4 মাসের মধ্যে ওর হাজবেন্ড অন্য একটা রিলেশনে জড়িয়ে গিয়েছিল। তবে বর্তমানে ওর হাজবেন্ড সেই মেয়েটিকে নিয়েও থাকছে না, অন্য আরেকটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে সে। মিতুল কালকে এত কিছু জানলো শুধু একটা ছবির কারণে। কালকে যখন লেক মিনে ওয়াঙ্কা এবং পেটু লেক ঘুরতে গিয়েছিল, তখনও নিজের একটা পানির বোতল রেখেছিল ক্যামিলার ব্যাগে। হোটেলে ফিরে যখন সেই বোতল আবার ক্যামিলার ব্যাগ থেকে বের করতে গেল, তখন একটা ছবি দেখেছিল ক্যামিলার ব্যাগে, একটা ছোট বাচ্চার সাথে ক্যামিলার ছবি। বাচ্চাটি কে সেটা জিজ্ঞেস করতেই কথায় কথায় ক্যামিলার পুরো জীবন কাহিনী শুনে নিল। ক্যামিলার জন্য খুব খারাপ লাগছে ওর। এই খারাপ লাগাটা ভাষায় প্রকাশ করতে পারবে না। মিতুল বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভালোবেসে কেন ঠকতে হবে? মিতুল উইন্ডোর বাইরে থেকে চোখ ফিরিয়ে আনলো, তাকালো জোহানের দিকে। জোহানের ওই মুখটা দেখেই ও বলে দিতে পারে ও কোনো দিনও ঠকবে না। ওদের ভালোবাসার মাঝে বিশ্বাসঘাতকতা স্থান পাবে না কখনো। মিতুলের বাংলাদেশ ফেরার সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। কাল বাদে পরশুই ফ্লাইট। সকাল 9টার ফ্লাইটে ক্যালগারি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে ও। আর মাত্র 2 দিন আছে ওই কানাডা। ভাবতেই হৃদয় কষ্টের খরস্রোতে ভেসে যাচ্ছে। কানাডা আসার আগে কি একবারও ভেবেছিল এমন হবে? ভাবেনি। জোহানকে ছাড়া থাকতে যে বড্ড কষ্ট হবে ওর। তুমি কি বোরিং ফিল করছো? সং প্লে করে দেবো? পাশ থেকে জোহানের কণ্ঠস্বরে মিতুলের ভাবনায় ছেদ পড়ল। নিজেকে ধাতস্থ করে নিল, বলল, না, আমি বোরিং ফিল করছি না। তাহলে এত চুপচাপ কেন? পার্টিতে যাচ্ছ, খুশি থাকা উচিত তো তোমার। জোহানের ব্ল্যাক কার্ডটি রেকর্ডার ফ্ল্যাটের দিকে যাত্রা শুরু করেছে। মিতুলের জন্য ডিনার পার্টির আয়োজন করা হয়েছে সেখানে। এটাকে আসলে মিতুলের বিদায়কালীন পার্টি বলা চলে। মিতুলকে চুপ দেখে জোহান নিজেই বলল, বাংলাদেশ গিয়ে আমাকে ছেড়ে কিভাবে থাকবে সেটাই ভাবছো তুমি, তাই না? মিতুল স্বীকার করল না, বলল, আমি সেটা ভাবছি না, অন্য কিছু ভাবছি। অন্য কিছু? কি সেটা? মিতুল সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না, একটু ভাবতে হলো, বলল, কানাডা থেকে যাওয়ার দিন কি পরে যাব সেটাই ভাবছি। স্কার্ট টপস পরে গেলে ভালো হবে মনে হচ্ছে। তাই তুমি মনে মনে স্কার্ট টাউস নিয়ে ভাবনার আশার বসিয়েছিলে? মিথ্যা কথা। মোটেই মিথ্যা নয়, আমি এটাই ভাবছিলাম। আমাকে বোকা মনে করো? আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমাকে ভাবছিলে। আমাকে ছাড়া কিভাবে থাকবে সেটাই ভাবছিলে। জোহানের মুখ থেকে সহজভাবে এই কথাগুলো শুনে মিতুলের মনের এক কোণে কষ্ট মেঘেরা জড়ো হয়ে আধার করে ফেলেছে। কান্না পেয়ে গেল ওর। ও জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। চোখের পাতা ভিজে উঠছে। ও মনের ভিতরের কথাটা আর চেপে রাখতে পারল না, বলেই দিল, বাংলাদেশে চলে যাওয়ার পর তোমাকে খুবই মিস করব জোহান, ভীষণ মনে পড়বে তোমায়। মিতুলের কথা শুনে জোহানের বুকের মাঝটাতে চিনচিনে এক ব্যথায় ছেয়ে গেল। মিতুল চলে যাবে সেজন্য এমনিতেই মন খারাপ ওর। অস্থিরতায় সময় পার করছে কিছুদিন ধরে। এবার মন খারাপের পাল্লাটা আরো ভারী হলো, যদিও সেটা ধরা দিতে চায় না মিতুলের কাছে। মিতুল যখন চলে যাবে তখন মিতুলের সাথে থাকতেও পারবে না ও। মিতুলকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে পারবে না, কারণ মিতুলের আগে নিজেকে টরন্টো যাওয়ার ফ্লাইট ধরতে হবে। কয়েকদিন পরই টরন্টোতে এক বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। এটা সত্যিই খুব বিশাল আয়োজন। সেখানে অংশগ্রহণ করার জন্য আগে ভাগেই যেতে হবে ওর। ওখানে অংশগ্রহণ করলে গানের ব্যাপারটার ভালো উন্নতি হবে বলেই ধারণা ওর। সেজন্য এই বিষয়টিকে হালকা করে দেখছে না। মিতুলের যেদিন ফ্লাইট সেদিন সকাল 6টার ফ্লাইটে টরন্টো চলে যাবে ও। জোহান মন খারাপের ব্যাপারটা মিতুলের কাছে ধরা না দিয়ে উল্টো মিতুলের সাথে মজা করে বলল, একটা কাজ করা যায় তুলতুল,
বাংলাদেশ চলে যাওয়ার পর যখন তুমি আমাকে এতই মিস করবে, তখন তোমার যাওয়ারই দরকার নেই বাংলাদেশ। অবৈধ উপায়ে এখানে থেকে যাও। বানুফের লেক লুইসের নিচে আমরা ছোট্ট একটা ঘর বানাবো, ঠিক আমার টাইম হাউসের মতো। ওটার ভিতরে দুজনে আত্মগোপন করে রাখবো। আমাদের যখন ক্ষুধা লাগবে তখন আমরা একটু পানি খাবো। তোমার যদি পানি ছাড়া আরও কিছু খেতে ইচ্ছে করে, তাহলে ক্যামেলাকে বলবো কিছু খাবার এনে ঠিক আমাদের ঘর বরাবর ছুঁড়ে মারতে। আমরা টুকিটাকি খাবার এবং অফুরন্ত পানি খেয়ে বছরের পর বছর কাটিয়ে দেবো লেক লুইসের নিচে। কেউ কোনোদিন জানতেও পারবে না মিতুল নামের একজন বাংলাদেশি অবৈধভাবে কানাডা রয়ে গেছে, জো নামের এক কানাডান এবং বেঙ্গলি ছেলের জন্য। জোহানের বলা প্রতিটি শব্দ মিতুলের মাঝে রাগ ছড়িয়ে দিল। ও এত সিরিয়াস ভাবে বলল কথাটা, আর জোহান মজা করছে সেটা নিয়ে। মিতুল রাগে ফুঁসে উঠল। গাড়ি থামাও। গাড়ি থামাবো কেন? আমার তো আইডিয়াটা তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো তুমি। মুখ দিয়ে শুধু হ্যাঁ অথবা না বলো। এরপর কী করে ওখানে ঘর ওঠাতে হবে সেটা আমি বুঝে নেব। আচ্ছা, ওই ঘরের নাম কী দেওয়া যায় বলো তো? এই নামটা কেমন? মানুষ থেকে মারমেড হতে চাও বৃদ্ধে চেষ্টাকারী জো তুলতুলের সিক্রেট হাউস। এটা সুন্দর হবে না? মিতুলের রাগ এখন গুরুতর অবস্থায়। মিতুল হুঙ্কার দিয়ে বলল, গাড়ি থামাও। কেন? আমরা তো ডিনার পার্টিতে যাচ্ছি, সেখানে না গিয়ে এখানে গাড়ি থামাবো কেন? এই মাঝপথে গাড়ি থামো। আমি কোথাও যাব না তোমার সাথে, তুমি এখানেই গাড়ি থামাও। জোহান মিতুলের কথা শেষ না করতে দিয়েই বলে উঠল, গাড়ি থামানো সম্ভব নয়। কানাডা যেখানে সেখানে গাড়ি থামানো যায় না। পুলিশ দেখতে পেলে জরিমানার বিশাল অ্যামাউন্ট হাতে ধরিয়ে দেবে। এই বিশাল অ্যামাউন্টে জরিমানার ভার সামলাতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে ডিনার পার্টি আমার জন্য নয়, তোমার জন্য। আমার ফ্রেন্ডসরা এত কষ্ট করে তোমার জন্য ডিনার পার্টির আয়োজন করলো, আর তুমি সেখানে যাবে না? আমার ফ্রেন্ডসরা তোমার সম্পর্কে কী ভাববে বলো তো? মিতুল একটু শান্ত হলো, কিন্তু ভিতরে রাগ অভিমান রয়ে গেল। মাত্র কিছুক্ষণের মধ্যেই বিশাল অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল ওরা। মিতুলের মাঝে জোহানের সাথে আর একবারের জন্য মুখ খোলেনি। প্রথম মুখ খুলল লিফটে ওঠে। জোহান ৯ নম্বর ফ্লোরের বাটন চাপতেই মিতুল তীব্র রাগ অভিমান নিয়ে বলল, আমি যখনই যাই বলি তাই তোমার কাছে মজা মনে হয়, তাই না? আমি তোমাকে মিস করব বললাম, সেটা নিয়েও তুমি মজা করলে। তোমার কি মন নেই? হার্টলেস তুমি। মিতুলের কথা শেষ হতেই জোহান মিতুলের ডান হাত এনে নিজের বুকের বাঁ পাশে রাখল। হঠাৎ এমন করায় মিতুল একটু চমকালো। জোহান শান্ত কণ্ঠে বলল, মন আছে কি না নিজে দেখো, সেটা উপলব্ধি করতে পারছো কিছু? কি মনে হয় মন আছে আমার? হৃদয়ের কি খবর? কি চলছে আমার হৃদয়ে? নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছ এখানটায়? জোহানের শান্ত চোখের চাহনিতে এবং কথাগুলো শুনে দুর্বল হয়ে পড়ছে মিতুল। ভিতরের রাগটা উধাও হয়ে গিয়ে অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। জোহানের ওই বাদামি চোখে যতই চেয়ে থাকছে ততই দুর্বল হচ্ছেও। দৃষ্টি এলোমেলো হয়ে আসছে। মিতুল দ্রুত চোখ সরিয়ে ফেলল। জোহানের হৃদয়ের চলন উপলব্ধি করতে পারছেও। মিতুল আরও ভালো করে উপলব্ধি করার চেষ্টা করলো। ওর মনে হচ্ছে জোহানের হৃদয়ের সবটা জুড়েইও। জোহানের হৃদয়ের চলন উপলব্ধি করতে করতে হঠাৎ ওর হৃদয়ও তাল হারিয়ে ফেলল। বাড়তে লাগলো হৃদস্পন্দন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। মিতুল নিজের হাতটা জোহানের হাত থেকে ছাড়িয়ে আনতে চাইলেই জোহান আরো শক্ত করে হাতটা বুকে চেপে ধরল। বলল, হ্যাঁ মিতুল, এমন কেন করছো তুমি? একটু স্থির হয়ে থাকো না। জোহানের কথা একেবারে স্ট্যাচুর মতো হয়ে গেল মিতুল। জোহান বলল, কি আছে আমার হৃদয়ে? উপলব্ধি করতে পারছো সেটা? যদি পারো বলো তাহলে। মিতুলের দৃষ্টি আবারও জোহানের বাদামি চোখ জোড়ার উপর পড়ল। নিঃশ্বাস বোধহয় সত্যিই বন্ধ হয়ে যাবে এবার। কি বলবে ও জোহানকে? গলাটাও যে ভীষণ কাঁপছে। মিতুল কাঁপা কাঁপা গলাতেই কোনো রকম উচ্চারণ করল, আমি কিন্তু উপলব্ধি করতে পারছি না। পারছো না নাকি পেরেও সেটা বলতে চাইছো না? কোনটা সত্যি করে বলো, কি উপলব্ধি করতে পারছো তুমি? লিফট এসে ৯ নম্বর ফ্লোরে থামল। দরজা খুলে যেতেই মিতুল কোনো কথা ছাড়াই হাতটা ছাড়িয়ে নিল দ্রুত। আগে আগে বেরিয়ে গেল লিফট থেকে। একেবারে রিকার্ডোর ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো। জোহান এসে নক করলো ডোরে। লেনি দরজা খুলে দিল। লেনিকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল মিতুল। লেনি স্বাভাবিকভাবে হেসে ভিতরে প্রবেশ করতে বলল ওদের। লেনির হাসি দেখে মিতুলের অপ্রস্তুত ভাবটা কেটে গেল। রিকার্ডোর ফ্ল্যাটে ঢুকেই মিতুলের মন একদম ভালো হয়ে গেল। প্রথম যেদিন জোহান ওকে নিজের ফ্রেন্ডসদের মাঝে নিয়ে এসেছিল
সেই দিনের মতো ফিল হচ্ছে ওর। সেদিন যারা উপস্থিত ছিল আজও তারা সবাই আছে এখানে। খাওয়া দাওয়া শেষে একটা গিফট বক্স দেওয়া হলো মিতুলকে। মিতুল যেহেতু কানাডা থেকে চলে যাচ্ছে সেজন্য জোহানের সব ফ্রেন্ডসরা মিলে এই গিফট দিল মিতুলকে। গিফট বক্স বড় এবং একটু ভারী। কি আছে ভেতরে জানা নেই মিতুলের। বাড়িতে গিয়ে খুলে দেখতে বলা হয়েছে। জোহানের ফ্রেন্ডসগুলোও বেশ আপন হয়ে গেছে ওর। জোহানকে মনে মনে অনেকবার থ্যাঙ্কস জানিয়েছে এই মানুষগুলোর সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মিতুলের এটা ভেবে শান্তি লাগে যে জোহান বাড়িতে যেমন সময় কাটাক না কেন ওর ফ্রেন্ডসদের সাথে খুব ভালো সময় কাটাবেও। ওর ফ্রেন্ডসরা ওকে খুব ভালোবাসে। পার্টির অনেকটা সময় মিতুল জোহানকে দেখেছে চুপি চুপি। ওর চোখ শুধু জোহানের দিকেই ছুটে গেছে। জোহানকে দেখা তৃষ্ণা যেন ওর মিটছে না। মনে হচ্ছে জোহানকে সামনে বসিয়ে রেখে সারাদিন দেখলেও এই তৃষ্ণা মিটবে না। এমন কেন হচ্ছে? কানাডা থেকে চলে যাবে বলে? জোহান মিতুল রিকার্ডোর ফ্ল্যাট থেকে বের হলো। লিফটে ঢুকে এক কোণে চুপচাপ দাঁড়ালো মিতুল। জোহান ঢুকে বাটন চাপলো। মিতুলের থেকে একটু দূরে দাঁড়ালো। মিতুল জোহানের দিকে তাকিয়ে রইল। সত্যিই কানাডা থেকে চলে যেতে অনেক কষ্ট হবে ওর। জোহানকে না দেখে থাকবে কিভাবে? জোহানকে প্রতিটা মুহূর্তে মিস করবে। একটা মুহূর্তের জন্য ভুলতে পারবে না। জোহানের হাস্যোজ্জ্বল মুখটা সবসময় মনে গেঁথে থাকবে। মিতুল জোহানের দিকে তাকিয়ে থেকেই এগিয়ে এলো জোহানের দিকে। জোহানের সামনে এসে দাঁড়ালো। জোহান বলল, কে? মিতুল কিছু না বলে নিজের ডান হাত রাখলো জোহানের বুকের বাঁ পাশে, ঠিক হৃদয় বরাবর। বলল, আমি উপলব্ধি করতে পারি তোমার হৃদয়ে কি আছে। তোমার হৃদয়ে আছি আমি। আমার প্রতি ভালোবাসার বিস্তীর্ণ অনুভূতি আছে তোমার মনে। তোমার হৃদয়ের সব জায়গা তোমার লিটল এঞ্জেলের অস্তিত্ব স্পষ্টতর ছড়িয়ে আছে। আমি উপলব্ধি করতে পারি, সেটা খুব সহজে টের পাই। জোহান কিছুটা বিস্ময়াভিভূত। খানিক সময় গভীর চোখে তাকিয়ে রইল মিতুলের দিকে। তারপর বলল, আর তুমি? তোমার হৃদয়ের খবর কি? মিতুল একটু হাসলো, বলল, আমার হৃদয় তো সব সময় বলে ভালোবাসি, জোহানকে খুব ভালোবাসি। সেটাই বলে আমার হৃদয়। কেন, তুমি টের পাচ্ছ না? জোহান মিতুলের হাতটা ধরে বলল, শুধু এখন নয়, অনেক আগে থেকে টের পাই আমি, তোমার আগে থেকে। রিকার্ডোতে দেওয়া গিফট বক্স খুলে মিতুল যার পর নাই অবাক। বক্সের ভিতর থেকে ছোট ফ্রেমে বাঁধানো ছবিটা হাতে তুলে নিল ও। এই ফ্রেমে বন্দি আছে ও এবং জোহান। ছবির ভিতরের জায়গাটা লেক লুইস। লেক লুইসের পাড়ে দাঁড়িয়ে আছে ও আর জোহান। ও মুগ্ধ মনা হয়ে তাকিয়ে আছে দূরের লেক লুইস ঘেঁষে থাকা পাহাড়ের অপার সৌন্দর্যে। আর ঠিক ওর পাশে দাঁড়িয়েই জোহান মুগ্ধ মনা হয়ে তাকিয়ে আছে ওর দিকে। ছবি এটাই বলছে। এই ছবিটা তোলা না হলে মিতুল কখনোই জানতে পারত না জোহান এই সময় এভাবে তাকিয়েছিল ওর দিকে। এটাও দৃষ্টির অগোচরে থেকে যেত। মিতুল ভালো করে জোহানের চাহনিটা পরখ করলো। কি মায়া লুকিয়ে আছে এই চাহনিতে! এমন মায়াবী চোখে কেউ কি এর আগে ওর দিকে তাকিয়েছিল? না, আর কেউ তাকায়নি। মিতুলের ভিতরটা আবেগে আপ্লুত হয়ে উঠল। এই ছবি কখন কিভাবে তোলা হলো জানে না ও নিশ্চিত জোহানও জানে না। এটা ওদের অগোচরে তোলা হয়েছে। দারুণ একটি মুহূর্ত ক্যামেরা বন্দি করেছে রিকার্ডো। আর গিফট হিসেবেও চমৎকার একটা গিফট। এর থেকে চমৎকার গিফট আর কি হতে পারে? মিতুল আবার গিফট বক্সটার দিক তাকালো। শুধু ওর এবং জোহানের ছবি নয়, ভিতরে আরও একটা ফ্রেম বাঁধানো ছবি আছে। মিতুল সেটাও হাতে তুলে নিল। এটার ভিতরে ওকে দেখা যাচ্ছে জোহান সহ জোহানের সব ফ্রেন্ডসদের সাথে। এটা কখন তোলা হয়েছে জানেও। প্রথম যেদিন জোহান ওকে নিজের ফ্রেন্ডসদের সাথে মিট করাতে রিকার্ডোর বাসায় নিয়ে গিয়েছিল তখনকার এটা। তখন সবাই মিলে একটা ছবি তোলা হয়েছিল, সেটাই এটা। মিতুল ছবি দুটো বিছানার উপর রাখলো। বক্সের ভিতর আরও কিছু আছে। দেখলো একটা অ্যালবাম, জোহানের গানের অ্যালবাম। এটা গিলটি সামার। অ্যালবামটার সাথে আবার একটি নেকলেস বক্স। এত কিছু দিয়েছে জোহানের ফ্রেন্ডসরা। মিতুল খুবই আবেগী হয়ে পড়ছে। তবে বেশিক্ষণ থাকলো না ওর এই আবেগ ঘন মুহূর্ত। ধীরে ধীরে চিন্তারা এসে ভিড় জমালো মস্তিষ্কে। ওর এবং জোহানের একই সাথে থাকা ফ্রেমবন্দি ছবিটার দিকে তাকালো। এই ছবি কোথায় লুকাবে ও? এই ছবি যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কোথায় লুকাবে এটা? কানাডা তো যেমন তেমন, কিন্তু বাংলাদেশ? মা আব্বুর চোখে যদি একবার পড়ে তাহলে তো মিতুল একটু থমকে গেল। কি হবে তাহলে? মাথায় এখন সেটাও আসছে না।
এখন কিছুতেই মা আব্বুর সামনে জোহানকে ভালোবাসে সেটা প্রকাশ করা যাবে না। ধীরে ধীরে এটা তাদের বোঝাতে হবে। বাড়িতে যখন বিয়ের কথা উঠবে তখন আস্তে আস্তে বুঝিয়ে বলবে তাদের। হুট করে এই ব্যাপারটা তারা জেনে গেলে বিরাট কেলেঙ্কারি হবে। আব্বু হয়তো রাগের মাথায় বাড়ি থেকেই বের করে দেবে ওকে, নয়তো বিয়েও দিয়ে দিতে পারে। মিতুলের কিছু সময় চিন্তায় কেটে গেল। পরে আবার হালকা হলো মাথাটা। কোনো টেনশন নেই, এই ছবি লুকোনোর বৃদ্ধি মেহরিনের কাছ থেকে নেবেও। মেহরিনের মাথায় ভালো ভালো বুদ্ধিই আছে। মিতুলের চোখ আবারও ছুটে গেল ওদের দুজনের ছবিটার উপর। ছবিটা তুলে নিল হাতে। জোহানকে দেখানো উচিত এটা। মিতুল সব গিফটগুলো আবার বক্সে ভরে জোহানের রুমের দিকে চলল। প্যাসেজ ওয়েতে থেকে এদিক ওদিক চোখ বুলালো, কেউ নেই। জোহানের রুমের দরজায় আস্তে করে নক করলো। দরজা খুলল না, আবারও নক করলো। একটু পরই খুলে গেল দরজা। জোহান মিতুলকে দেখে বলল, তুমি? মিতুল কোনো কথা না বলে জোহানকে ঠেলে রুমে ঢুকে গেল। তারপর দরজাটা চেপে বন্ধ করলো। জোহান বলল, এখানে এসছো কেন? মিতুল গিফট বক্সটা বাড়িয়ে দিল জোহানের দিকে। জোহান বক্সটা না ধরে বলল, এটা আমাকে দিচ্ছ কেন? মিতুল বক্সটা বেডের উপর রাখলো। এবার বলল, খুলে দেখো। তোমার গিফট তুমি দেখবে, আমি দেখবো কেন? খুলে দেখোই না। জোহান বিছানায় বসে গিফট বক্সটা খুলল। সবচেয়ে উপরে ওর এবং মিতুলের সেই ছবিটা। জোহান ছবিটা দেখে থতমত খেয়ে গেল। মিতুলের অগোচরে মিতুলকে দেখছিল, আর সেটা এভাবে ফাঁস করে দিল রিকার্ডো। জোহান বিড়বিড় করে বলল, রিক আর কিছু পেলো না তোলার জন্য? এটাই কেন তুলতে হলো? জোহান কথাটা বিড়বিড় করে বলল মিতুলের কানে এলো। বলল, তুল্য বলেই তো জানতে পারলাম কেউ এত মায়াবী চোখেও তাকাতে পারে আমার দিকে। জোহান ভীষণ বিব্রত অবস্থায় পড়ল। মিতুলের দিকে তাকিয়ে দেখলো মিতুলের মুখে হাসি। মিতুল এগিয়ে এলো ওর কাছে, বেডে বসে বলল, শুধু এটা নয়, হারও দিয়েছে তোমার ফ্রেন্ডসরা। মিতুল সব বের করে দেখালো। জোহান সেসবে আগ্রহ খুঁজে পেল না। ওর চিন্তা আটকে আছে ওদের দুজনের একসাথে থাকা ছবিটাতে। রিকার্ডো ছবিটা তুলেছিল ঠিক আছে, কিন্তু তা মিতুলকে কেন দেখাতে হবে? রিকার্ডো আসলেই বোকা, গোপন জিনিস গোপন রাখতে জানে না। মিতুল গিফটগুলো নিয়ে কী সব যেন বলে চলছিল। জোহানের কানে সেসব ঢোকেনি। ও মিতুলের কথার মাঝেই হঠাৎ বলে উঠল, আসলে এই ছবিতে যা দেখছো তা সত্যি নয়। আমি তোমাকে না, তোমার এই পাশে থাকা ছোট একটা মেয়েকে দেখছিলাম, যেটা ক্যামেরা এমনভাবে এসছে। মিতুল জোহানের কথা শুনে হেসে ফেলল। ও তাই নাকি? কোন ছোট মেয়ে ছিল আমার পাশে? ছিল একটা রাশিয়ান মেয়ে, গোল্ডেন হেয়ার। মিতুল আবারও হেসে ফেলল। আমাকে এতটাই বোকা ভাবো? এমন আজগুবি একটা কথা বলবে সেটাও বিশ্বাস করবো আমি? তুমি কোনো গোল্ডেন হেয়ারের রাশিয়ান মেয়েদের দিকে তাকিয়ে নয়, আমার দিকে তাকিয়েছিলে। জোহান আর কিছু বলতে পারল না। মিতুল সব গিফট গুটিয়ে চলে যাওয়া নিয়ে দিয়েও দরজার কাছে গিয়ে থামল। একটা কথা বলবো? কি কথা? আমাকে সাইকেলে করে ঘুরতে নিয়ে যাবে? এখন না, যখন সবাই ঘুমিয়ে যাবে আমরা চুপি চুপি ঘুরতে যাব। এটা হবে তোমার সাথে শেষ সাইকেলে ঘোরা। শেষ বলছো কেন? আমরা তো আরো অনেকবার সাইকেলে ঘুরবো। সেটা কবে ঘোরা হবে তার তো ঠিক নেই। এবারের মতো তো এটাই শেষ। এসব বলতেই মিতুলের ভিতরটা ক্ষয়ে যাচ্ছে, কিন্তু বাইরে তা ধরা দিল না। মুখে একটু হাসি ফুটিয়ে চলে গেল। জোহান অপলক তাকিয়ে রইল শূন্য দরজায়। পুরো বাড়ি যখন ঘুমে তলিয়ে গেল তখন গ্যারেজে এলো জোহান আর মিতুল। সাইকেলে উঠে বসলো দুজন। জোহান সাইকেল চালাতে শুরু করার আগে মিতুল বলল, আস্তে চালাবে না, খুব দ্রুত চালাবে, যাতে তোমাকে শক্ত করে আঁকড়ে ধরতে হয়। আঁকড়ে ধরার জন্য দ্রুত সাইকেল চালাতে হবে না আমার, এমনিতে ধরতে পারো তুমি। জোহান আর কথা না বাড়িয়ে সাইকেল চালাতে শুরু করলো। মিতুলও কিছু বলল না, শুধু শক্ত করে জড়িয়ে ধরল জোহানকে। জোহানের পিঠে মাথা টেকালো পরম আবেশে। জোহানের সাথে এরকম করে আর কবে সাইকেলে ঘোরা হবে তা জানে না, কোনো ঠিক নেই তার। মিতুল চোখ বন্ধ করলো, চোখের পাতা ভিজে উঠল অশ্রুতে। একটু পরে চোখ খুলল, ডাকলো জোহানকে। জোহান, বলো। আমি ছাড়া আর কোনো মেয়েকে জীবনে সাইকেলে উঠাবেন না। এই জায়গাটা শুধু আমার। আমি কেবল তোমার সাইকেলে উঠে তোমাকে এইভাবে আঁকড়ে ধরে বসবো, আর কেউ পারবে না। জোহানের সাইকেলের গতি ধীরই ছিল। প্রথমে জোরে চালালেও পরে ধীর করে ফেলে গতি। মিতুলের কথা যেন ধীর গতিটাকে আরো ধীর করে দিল। মিতুল আবারও ডেকে উঠল জোহানকে। শোনো। জোহানের সাড়া দিতে হলো না।
মিতুল তার আগেই বলতে লাগলো, আর কখনো কোনো মেয়েকে জড়িয়ে ধরবে না তুমি। যদি কেউ জড়িয়ে ধরতে আসে তবে দূরে সরে যাবে। তোমার উষ্ণ আলিঙ্গন অন্য কারোর জন্য নয়, এটা শুধুই আমার প্রাপ্তি হবে।